প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আজকে অতিথি আছেন সংবাদ বিশ্লেষণের জন্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই। আহ প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় শেখ নুরুল ইসলাম। আজকে পিআইএন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এর স্বত্বাধিকারী অর্থাৎ প্রতিষ্ঠাতা রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম এর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি কৃষি খামার এবং কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে সহায়তা দিয়ে থাকছে এই প্রতিষ্ঠানটি। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যথারীতি আজকেও সিল টিভির স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী এবং সিলেটের মানচিত্র। তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা, প্রথম আলো। প্রথমেই প্রথম আলো পত্রিকা পড়ার আগেই আমি দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 23 জুলাই 2024, 8 শ্রাবণ 1433, 8 সফর 1448। শ্রাবণ আসলেই বৃষ্টির কথা মনে পড়ে। আজকে কিন্তু সকালে যে করে বৃষ্টি হচ্ছে এখনো। হ্যাঁ, শ্রাবণের অনেক কথা আছে, এগুলো নিয়ে যেহেতু অনুষ্ঠান আজকে আমাদের সংবাদ শিরোনাম, আমরা ওদিকে যাচ্ছি না। লতিফ ভাই, আমি শুরু করছি পত্রিকা পড়া, তারপর আপনার কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। আজকের খবর একটু অন্য ধরনের খবর দিয়ে শুরু করেছে। শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ হিসাবে উল্লেখ করা হতে পারে। বিএনপির উচ্চ পর্যায় থেকে পদত্যাগের বার্তা ইতিমধ্যে হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি নিয়ে সরকারি দলে আলোচনা। পদ শূন্য হলে স্পিকার সামরিক দায়িত্ব পালন করবে। 90 দিনের মধ্যে সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত। লিওনেল মেসির সামনে কি? আমরা জানি অত্যন্ত আলোচিত বিশ্বকাপ শেষ হলো। সারা বাংলাদেশের বিশাল অংশ ছিল লিওনেল মেসির দিকে তাকিয়ে। সেটা হয়নি এবং সেটা স্বাভাবিক নাও হতে পারে। এখন তাকে নিয়ে আরেকটি খবর এসছে, লিওনেল মেসির সামনে কি। দেখা যাক সামনে কি বলে। আরেকটি ব্যতিক্রমধর্মী খবর এসছে, কয়েকদিন থেকেই ভাইরাল হয়েছে খবরটি। পর্দা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জামাত, দল থেকে বহিষ্কার। গাজী নজরুলের ভিডিও ভাইরাল। এসএমজি শটগান নিয়ে আকাশে ওড়ে র্যাবের হেলিকপ্টার। জুলাই গণঅভ্যুত্থানের সেই 2 বছর আগের বক্তব্য, আবার যে বাংলাদেশে যেটা আন্দোলন হয়েছিল সেটাকে নিয়ে একটি প্রতিবেদন। আন্তর্জাতিক খবর, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ট্রাম্পের পর বেসামরিক অবকাঠামোর হামলায় হুমকি দিল ইরানও। হাম উপসর্গে মৃত্যু 800 ছাড়লো। গতকালকে ছিল 800 ছুঁই, এটা 800 পার হয়ে গেছে। প্রতিদিনই যেন মৃত্যুর কাতারটা বাড়ছে আর কি। স্বাস্থ্য বিভাগ জরুরি ভিত্তিতে অনেক কাজ করছে, কিন্তু 95% শিশুকে টিকা দেওয়া ছাড়া হাম নিয়ন্ত্রণ করা যাবে না। ডাক্তার মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। দিল্লিতে আন্দোলন, সমর্থন বাড়ছে। শিক্ষার্থীদের আন্দোলন। তৃতীয় দিনের মতো ভারতের সংসদের উভয় কক্ষে অচলাবস্থা। বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনকারীদের জন্য খাবার পানি পাঠানো হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তর ছাড়বে না শিক্ষার্থীরা। কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কিন্তু ভারতে সরকার বিরোধী আন্দোলন। এই ছিল মোটামুটি বিভিন্ন ধরনের খবর নিয়ে প্রথম আলোর প্রথম পাতা। প্রথম আলোর শেষ পৃষ্ঠা আমি পড়ে শোনাচ্ছি। প্রথম আলোর শেষ পাতায় নীরবের ভিটে ফিরে পাওয়ার গল্প ও এটা বিনোদনের পাতা, এটা কাভারেজ করেছে আর কি। আমরা ওইদিকে না গিয়ে আমরা শেষ প্রথম পাতাটা পড়ে নিচ্ছি। শেষ পৃষ্ঠা এইভাবে সাজিয়েছেন। ইউরেনিয়াম সমৃদ্ধি করতে পারবে সৌদি, যুক্তরাষ্ট্র সৌদি আরব পরমাণু চুক্তি। 15 বছর কম বয়সীরা সামাজিক মাধ্যমে নিষিদ্ধ। আসলে সামাজিক মাধ্যমে আমাদের দেশের একটা ব্যাধির মতো সৃষ্টি হয়ে গেছে, সংক্রামকবাদী চলতেছে এটা। বিক্ষোভের মুখে এবার সেনাপ্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি। ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফের সেনাপ্রধান থেকে বহিষ্কার করা হয়েছে। উপকূলে নৌকায় থাকা 140 শরণার্থীর মৃত্যু।
হিটলারের জন্মবাড়িতে থানা, আর সেটা জন্মবাড়িতে থানা হচ্ছে এখানে একটি খবর ছবি সহ এসেছে। জানি না এই ছবিটা অরিজিনাল ছবি কিনা, হয়তো একটা ছবি দিয়েছে সেখানে। এরকম কিন্তু অনেক সময় আমাদের হচ্ছে কি ছবি এটা না, কিন্তু অন্য একটা ছবি আনিয়ে গতকালকে রাজা মেনশনের এক বিকল্প একটা কোন মার্কেটের একটা ছবি এনে বিক্রয় হইবে একটা ছবি দিয়েছে আর কি। এই ধরনের আসলে এই ধরনের আধুনিক ছবি তো এটা না, সেকালেই ছবি লাগে কিন্তু এটা। তো যাই হোক, ঘটনাটা তো একরকম, ছবি আর এক রকম হতেও পারে সেটা। এই ছিল মোটামুটি, খুব একটা খবর শেষ পৃষ্ঠা নাই। বিক্ষোভের মুখে এবার সেনাপ্রধানকে সরিয়ে, এটা আন্তর্জাতিক খবর। আর এই পৃষ্ঠায় আমরা যে খবরগুলো পড়েছি, প্রথমেই শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তারপর আরেকটি অন্তর্বর্তী সরকার গেছে, তারপরে নির্বাচিত সরকারের আমলেও আছেন। এত হঠাৎ করে দেখা যাচ্ছে যে শীঘ্রই পদত্যাগ করতে পারেন, এবং তার বিশেষ কিছু বিষয়টা মিলন ভাই, আসলে বেহাত বিপ্লব যাকে বলে, জি, এটা বিপ্লবের পরেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকার কথা ছিল না, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকলেন এবং নির্বাচিত সরকারের সময় আজ এতদিন হয়ে গেল উনি আছেন। তার মানে এটার প্রমাণ হচ্ছে এটা আওয়ামী লীগ এবং বিএনপির একটা যৌথ সরকার। যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের নির্বাচিত একজন রাষ্ট্রপতি, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই স্বৈরাচারের দূষর হিসাবে উনি কাজ করেছেন। নিঃসন্দেহে অনেকগুলা ব্যাপার আছে ওনার সাথে জড়িত। উনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন, আবার পরে বলেছেন গ্রহণ করেন নাই। অনেকগুলো ব্যাপার ছিল যেগুলো রাষ্ট্রপতি পদের সাথে মানায় না, মিথ্যাচার রাষ্ট্রপতি পদের সাথে মানায় না। তারপরে উনি আছেন, আমরা আশা করব শীঘ্রই যাতে পদত্যাগ করেন। হ্যাঁ, সেটা যাতে তাড়াতাড়ি হয় সেটাই। রাষ্ট্রপতি তেমন কোনো তো রাষ্ট্রের কোনো না, তারপরও রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় রাষ্ট্রপতি থাকে। সর্বোচ্চ ক্ষমতায় রাষ্ট্রপতি, মানে সাংবিধানিক ভাবে আর কি। আর একটি চূড়ান্ত আলোচিত খবর হচ্ছে পদ্মা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জামাত দল থেকে বহিষ্কার। কাজী নজরুল মিলন ইসলাম ভাই, আমরা ছোট থাকতে পিন আপ ম্যাগাজিন পড়তাম। পিন আপ ম্যাগাজিন, হ্যাঁ, মনে আছে কিনা? পিন আপ ম্যাগাজিনের, আমি একটা ম্যাগাজিনের এখন দৃশ্যটা মনে হচ্ছে, একটা সুন্দরী রমণীর ছবি দিয়ে ওখানে লেখা আছে এরা সন্ন্যাসীর জ্ঞান ভাঙতে পারে। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা একটা বাস্তব মানুষের সাথে, বেসিক ইনস্টিংক্টের সাথে রিলেটেড। আজকে অ্যাপাস্টেনের সাথে জড়িত নাই এমন রাষ্ট্রপ্রধানের পরিমাণ খুব কম। বড় বড় রাষ্ট্রপ্রধান অ্যাপাস্টেন কেলেঙ্কারির সাথে জড়িত। হ্যাঁ, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এগুলো হতে পারে একটা দল, মানবীয় সংগঠনে যে কোনো সময় এরকম স্থলন হতে পারে, এবং স্থলন হওয়ার পরে সাধারণত শাক দিয়ে মাছ দেখা হয়। হ্যাঁ, জামাতে ইসলামের এই জিনিসটা খুবই প্রশংসনীয় যে তারা সাথে সাথে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করেনি, সংসদ সদস্যের তোয়াক্কা করেনি। তারা বলছে দল থেকে বহিষ্কার, এবং নির্বাচন কমিশনকে জানিয়েছে যে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। এটা জামাতে ইসলামের একটা বোল্ড স্টেপ। এই স্টেপে জামাতে ইসলামকে থাকতে হবে, এবং ভবিষ্যতে অন্যান্য দল এই স্টেপ ফলো করতে হবে। কারণ আমরা দেখেছি অতীতে স্বৈরাচারের পতনের পর বিভিন্ন ধরনের কেলেঙ্কারি বের হয়েছে। হ্যাঁ, কিশোরী নিয়ে গোসল করা, এই করা সেই করা, গোসল করিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু, এবং ওই সময়ও কথাবার্তা আসছে, কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। না, আপনার সাথে আমি একমত যে পদক্ষেপ নিচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু আসলে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু অস্বীকার করা হয়েছিল। এটাও কিন্তু দল স্বীকার করে নাই, কিন্তু সমস্যা দল বলছে তলিয়ে দেখছে, এবং দল স্টেপ নিয়েছে, এবং উনি অস্বীকার করেছে বা উনি অনিরুদ্ধনের শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করেছে। বিষয়টা এরকম একটা ঘটনা হচ্ছে আমার প্রফেসর আকমল মাহমুদ বলতেন সাদা কাপড়ে দাগ অনেক দূর থেকে দেখা যায়। হ্যাঁ, এইসব ব্যাপার কিন্তু অনেকের সাথে আছে, কিন্তু আলটিমেটলি এটা হওয়া উচিত না। কিন্তু সাদা কাপড়ের দাগটা অনেক দূরে দেখা যায়। যে জামাতে ইসলাম ইসলামী শরীয়তের কথা বলে, তাদের মধ্যে এরকম কাজ কখনো মানায় না। এই কাজের জন্য, এরকম কাজের জন্য মৌলানা আবুল কালাম আজাদের রুকনিয়াত ক্যান্সেল হয়েছিল অনেক আগে, এবং জামাতে ইসলাম বোল্ড স্টেপ নিয়েছিল। আবুল কালাম আজাদের মতো মৌলানাকেও আসতে দেয়নি, ওরা স্টেপ নিয়েছিল যে না, থাকবে না। অনেক জিনিস শরীয়ত সিদ্ধ থাকলেও এটা করা যায় না। যেমন মনে করেন 3/4 যদি প্যান্ট পরে কেউ, তাহলে তার সুন্নত ডাকা হবে। কিন্তু আমি কি আশা করবো মৌলানা আজারি সাহেব 3/4 একটা প্যান্ট পরে হাঁটবেন? না, তা হবে না। তাছাড়া নামাজের জন্য তো এটা সামাজিক ভাবে নামাজ হয়ে যাবে, কিন্তু সামাজিক ভাবে এটা অ্যাকসেপ্টেবল না। সেজন্য একজন জামাতের এমপি এগুলো করবেন, একটু দলকে বিপদে ফেলবেন, এটা কখনো আশা করা যায় না। এবং দল বোল্ডলি স্টেপ নিয়েছে, ভবিষ্যতে এরকম কিছু হতে পারে, আরো হবে। হ্যাঁ, কিন্তু যেহেতু মানবীয় ব্যাপার, হ্যাঁ, আমরা জানি আদম আলাইহিস সালামের বেশ থেকে
মানে দুনিয়াতে আসা সবকিছুই হচ্ছে শয়তানের চক্রান্ত বলে হয়, এবং শয়তান সবসময় অ্যাক্টিভ থাকে, সেজন্য এইগুলা হবে। কিন্তু দল যেখানে বোল্ড স্টেপ নিতে পারবে সেটাই হচ্ছে লাভবান হবে। এই যে ধরেন ইন্ডিয়ায় আন্দোলন চলছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানো যেতে পারতো, শিক্ষামন্ত্রী নিজে পদত্যাগ করতে আমাদের পারতো। বাংলাদেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু চলছে হ্যাঁ, পদত্যাগের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিষয়টা তো আপনার চিন্তা করা উচিত। এতগুলা কিশোর, এতগুলা বাচ্চা রাস্তায় মার খাচ্ছে, কাদা নিবেশ খাচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, হ্যাঁ, মারাও যাচ্ছে, কেউ কেউ অনশনেও আছে, কেউ কেউ, সব মিলিয়ে একজন শিক্ষামন্ত্রী, তার পদটা কি এত ইম্পর্টেন্ট? এর বিপরীতে জামাতে ইসলামের এই স্টেপটা খুবই প্রশংসনীয়, এবং ভবিষ্যতে আরো শক্ত অবস্থান নিবে, সেটাই আমরা আশা আপনি করছি। জামাতের স্টেপ প্রশংসনীয়, কিন্তু আসলে জামাতের দিকে কিন্তু সমাজ চেয়ে আছে সৎ লোকের শাসন এবং হ্যাঁ, ইসলামী আইন। সেজন্য সেখানে এটা এই জন্য করে হতে পারে, বেশি হয়ে যাচ্ছে। হতে পারে, এটা মানবীয় ব্যাপার তো হতেই পারে। ওই যে বলছিলাম যে এরা সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করতে পারে, এবং আমরা জানি অ্যাপাস্টেন কেলেঙ্কারির সাথে অনেক নেতারা জড়িত, বড় বড় রাজা, ট্রাম্প সবাই জড়িত। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে মানবীয় ব্যাপারগুলো, এগুলো হয়। কিন্তু সমস্যা হচ্ছে, সুবিধা হচ্ছে যে একটা দল যদি বোল্ড স্টেপ নেয় সেটা হচ্ছে প্রশংসনীয়। হ্যাঁ, এটা যে কোনো ব্যাপারে, শুধুমাত্র এই খবরের নৈতিক সাথে- স্খলন নয়। আমরা যদি চুরি সামারিতে পাই, কোন দল যাতে শাক দিয়ে মাছ না ডাকে, হ্যাঁ, সন্ত্রাসী কার্যক্রমে পাই, কোন দল যাতে শাক দিয়ে মাছ না ডাকে, আলটিমেটলি স্টেপ নেয়, সেটাই আসলে আমরা আশা করি। প্রত্যেকটা জিনিসই খারাপ, তবে চরিত্র যেটা আর কি, চরিত্র ক্যারেক্টার ইজ লেস, এভরিথিং ইজ লস্ট। হ্যাঁ, এই জিনিসটা হলে চরিত্র কিন্তু সব জায়গায়, যেমন মনে করেন নারী জগঠিত চরিত্র তো খারাপ, ওটাকে বেশি পাশাপাশি ধরা হয়। পাশাপাশি আর্থিক কেলেঙ্কারি, পাশাপাশি লুটপাট, পাশাপাশি সন্ত্রাস, বিদেশে টাকা পাচার, সবই হচ্ছে চরিত্রের চরম স্তর। নারী কেলেঙ্কারিতে হয়তো একজন মানুষ এফেক্টেড হয়, বা দুইজন মানুষ এফেক্টেড হয়, বা হয়ও না। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিদেশে টাকা জমায়েত করবেন, সেই সারা দুনিয়ার মানুষ, সারা দেশের মানুষ কষ্ট করবে। এটা সবচেয়ে বড় পেইনফুল বিষয়। এখানে আরেকটা কথা মানে প্রাসঙ্গিক আসছে, জামাতের আরেকজন এমপি সাতক্ষীরা থেকে যে আসছে আমাদের উনিও কিন্তু একটা কথা বলেছেন এর পাশাপাশি। এগুলো কিন্তু কিছু অবান্তর মনে হয় এই কথাগুলো, এগুলো থেকে হতে পারে অবান্তর কথা পারবে, কিন্তু দল স্টেপ নিয়ে দল বোল্ড থাকলে সবই সম্ভব। আরেকটা কথা আপনি আলোচনা করেই ফেলছেন অলরেডি, দিল্লিতে আন্দোলন হ্যাঁ। সমর্থন বাড়ছে। আরেকটা বিষয় আসছে, লিওনেল মেসির সামনে কি? লিওনেল মেসির আসলে একটা বড় পুত্র, কারণ হচ্ছে আর্জেন্টিনার যে দলগুলা ফেস করে আর্জেন্টিনা ফাইনালে আসছে, চিন্তা করে দেখেন, সবচেয়ে দুর্বল দলগুলা ফেস করে ফাইনালে আসছে। পাশাপাশি স্পেনকে দেওয়া হয়েছে, সবচেয়ে শক্ত দলগুলা ফেস করে আসছে। এই যে পলিটিক্সটা ফুটবলের মধ্যে ঢুকে গেছে, এবং কেন এটা হচ্ছে, এর কারণটা হচ্ছে আর্জেন্টিনার সাথে এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী ইসরায়েলের বিশাল সম্পর্ক, এবং লিওনেল মেসির সাথে বিশাল সম্পর্ক। লিওনেল মেসি ইসরায়েলে অনেকগুলা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং লিওনেল মেসির ভবিষ্যৎ হচ্ছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট, সেটাই হচ্ছে হবে হয়তোবা। হ্যাঁ, অ্যানালাইস্ট যারা আছে তারা বলছে যে আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট হবে লিওনেল মেসি। তো হোক, আমরা আশা করি লিওনেল মেসির মানবীয় গুণগুলা প্রতিফলন যাতে ঘটে। হ্যাঁ, মেসির সামনে কি, সামনের একটা ভবিষ্যতের কথা আপনি বলে হ্যাঁ, দিয়েছেন আর কি। এই যে ভারতের আন্দোলনের কথা অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। ভারতের আন্দোলনের বিষয় আসছে, আমরা আশা করব যে সরকার এইসব ব্যাপারে হবে এবং নমনীয় হবে, বাংলাদেশের মতো পরিস্থিতি যাতে না হয়, এটা যাতে মোদী হটাও আন্দোলনে না পৌঁছে, সেই পর্যায়ে অলরেডি স্লোগান কিন্তু আসবে, এটা আসা স্বাভাবিক। কারণ হচ্ছে মোদী যেহেতু আপনার স্টিক থাকবে সরাসরি শিক্ষামন্ত্রীর পক্ষে, তখন এটা হবে। কিন্তু আলটিমেটলি শিক্ষামন্ত্রী এবং মোদীর উচিত ছিল শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানো, বিষয়টাকে সমাধান করা, কারণ আমরা ছাত্রদের ভবিষ্যৎ, আর বিশেষ করে সুনম জানকুম যেখানে জড়িত হয়েছে, একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি, তার সম্মানে শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করা দরকার ছিল, এবং সুনমের পরামর্শ মতো শিক্ষা মন্ত্রণালয় চালানো দরকার ছিল। সুনম যেটা বলছেন সেটা হচ্ছে ভারতের হাজার হাজার শিক্ষার্থী, কোটি কোটি শিক্ষার্থীর জন্য একটা দিক নির্দেশনা, কিভাবে এরা পরিত্রাণ পাবে, কিভাবে চাকরি পাবে, কিভাবে ভবিষ্যৎ তাদের পেইনফুল হবে না, কিভাবে ভবিষ্যৎ তাদের ফ্রাস্ট্রেটেড হবে না, সেই সব ব্যাপারে সুনমের একটা স্পষ্ট নির্দেশনা ছিল। সেই নির্দেশনাকে যে কোনো দল ক্ষমতায় থাকুক, সুনম ক্ষমতা চান নাই, সুনম চেয়েছেন এইগুলো বাস্তবায়ন হোক। হ্যাঁ, যেই দল ক্ষমতায় থাকুক, সুনমের রাজনৈতিক কোনো অভিলাষ আজ পর্যন্ত দেখা যায় না, বলা যায় না, হতে পারে, কিন্তু পরিস্থিতি বাধ্য করলে হবে। কিন্তু উচিত ছিল বিজেপির এইগুলাকে গ্রহণ করা, কিন্তু বিজেপি এইগুলা গ্রহণ না করে শিক্ষামন্ত্রীর পক্ষে অটল টাকাটা এক ধরনের গোয়ার তুমি ছাড়া আর কিছু না। আমরা পরবর্তী পরিস্থিতির উপর খবর আমরা আবার বিশ্লেষণ করব। আরেকটা বিষয় দেখেন, হাম উপসর্গে মৃত্যু 844,
হাম যখন শুরু হয়েছে কন্টিনিউয়াস চলছে মৃত্যু মিছিল চলছেই। আমার পরামর্শ প্রথম থেকেই ছিল এই সিচুয়েশনে একজন বিদেশি এক্সপার্ট বা দুইজন এক্সপার্ট এনে জিনিসটাকে দেখানো যে কেন এটা হচ্ছে। হ্যাঁ, যে কোনো ব্যাপারে আমরা যদি একটা বর্তমানে জামাতে আমির সাহেব একটা কথা বলতেন যখন আমার সাথে ইন্টিমেসি ছিল, বলতেন আপনার কোনো অসুখ হয় 3জন ডাক্তারের পরামর্শ নেবেন, 3জন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যেটাকে মনে করেন যে রিজনেবল সেটাই অ্যাকসেপ্ট করবেন। এখন আমার ওয়াইফের স্কেবিজ হয়েছে, আমি কালকেও ডাক্তার চেঞ্জ করে আরেকজন ডাক্তারের কাছে গেছি, কারণ হচ্ছে এইটা স্বাভাবিক। এখন আমাদের দেশের এক্সপার্ট যারা তারা হয়তো পারছেন না এটা সামাল দিতে। বিদেশি এক্সপার্ট আনলে সমস্যাটা কি হয়? বিদেশি এক্সপার্ট আনা যেতে পারে, অথবা হার্ম এফেক্টেড একটা ছেলেকে এই ডাক্তার দিয়ে বিদেশে পাঠানো যেতে পারে চিকিৎসার জন্য। ওই ডাক্তার এইগুলা শিখে এসে এই গাইডলাইন অনুযায়ী চালাতে পারে। হ্যাঁ, এটা করা যেতে পারে। আমরা যে চিকিৎসা ক্ষেত্রে আমরা যে পিছিয়ে আছি এটা তো অনস্বীকার্য। এই অবস্থায় আপনার উচিত হচ্ছে এক্সপার্টদের পরামর্শ নেওয়া। হ্যাঁ, এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তাদের পরামর্শ রাষ্ট্র অফিসের পর এই ব্যবস্থা করবে। আমরা 100, 200, 300 করতে করতে 800 পরে হয়তো 1000 পার হবে। তারা সুন্দর একটি পরামর্শ এসছে আপনার। আমরা সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছেন এই পত্রিকায় খবর পড়ার পর তারা নড়ে চড়ে বসবেন। এখানে বিষয়টা হচ্ছে প্রথম আলো আসলে দ্বিতীয় পেজটা মানে লাস্টের পেজটা আজকে একটু চেঞ্জ করে ফেলছে, যেখানে দেখা যাচ্ছে খবরগুলো এলোমেলো হয়ে গেছে। এই যে জ্বালানি সংকটে আটকে আছে এইটাই মনে হয়েছিল লাস্টের পেজটা ছিল, এইটা ছিল লাস্টের পেজ। হ্যাঁ, প্রযুক্তি নিব মানব পাচার প্রতিরোধে দরকার সমন্বিত উদ্যোগ। তারপর ছিল ভোটার তালিকা থেকে বাদ পড়া 70% মুসলিম। ভোটার তালিকা থেকে বাদ পড়া এটা একটা আশ্চর্য বিষয়। এটা তৃণমূল কংগ্রেসের সাথে আপনার বিজেপি বুথের পার্থক্য হয়েছে 30 লক্ষ, আর ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 91 লক্ষ। সুতরাং এটা স্পষ্ট একটা জালিয়াতি রাজনীতি। এটা রাজনীতি, হ্যাঁ, এইটাই জালিয়াতি। এইটা স্পষ্ট একটা জালিয়াতি। এই জালিয়াতি আসলে আমাদের মতো অসভ্য দেশে এইগুলো চলেই। হ্যাঁ, যারা সভ্য দেশ তারা এইগুলা করে না। কমপক্ষে দেখা যায় যে একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ক্ষমতা শেষ হলো, সে তার অটোমেটিক্যালি তার আগের পেশায় চলে যায়। কিন্তু আমাদের মনে হয় যে ক্ষমতার সাথে একটা মাস্টার ব্লু লাগানো, এটা কেউ ছাড়তে চায় না। ক্ষমতায় একবার বসলে এটাকে লাথি মেরে না সরানো পর্যন্ত সে যাবে না চেয়ার থেকে। আরেকটা জিনিস এখানে খবর এসছে, স্বাস্থ্যকর খাবার কিনতে পারে না 39% মানুষ। এই যে খাদ্য নিরাপত্তা পুষ্টি পরিস্থিতি নিয়ে একটি এটা বিষয়টা হচ্ছে, আমি তো মনে করি 100% মানুষ হ্যাঁ স্বাস্থ্য নির্ভর খাবার আমি খেয়ে পাচ্ছি। আমি যদি ফল ফুড কিনি, বাংলাদেশের একটা ফল ফুড ও ফরমালিন মুক্ত না। আপনি কি কিনবেন? গাছ থেকে নামাই খেতে পারলে সেটা গাছ থেকে নামানো আপনি যদি পারেন তাহলে সম্ভব, কিন্তু এটা তো সম্ভব না। আমরা যারা শহরে থাকি আমাদের সম্ভব না, কিছু পার্সেন্টেজ খাচ্ছে, সম্ভব না। এটা খুবই অল্প, হ্যাঁ খুবই অল্প। এটাও তো 2-1% হতে পারে, কিন্তু এখানে 39% বলা হতো কেন আমি জানি না। কারণ বাজারে যতগুলো ফল পাওয়া যায় সবগুলো হচ্ছে ফরমালিন যুক্ত। হ্যাঁ, আপনি কলা বলেন, আপেল বলেন, সবকিছুই। আমি আগেও বলেছি আমাদের দেশের কলা, আপেল কিনলে 2 মাসে আপেল পচে না, গড়ে থাকে, শক্ত হয়, আরো শক্ত হয়। কিন্তু ইন্ডিয়ায় দেখলাম আপেল কিনলে একদিন কিনলে পরের দিনই আপেলের পছন্দ হয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে এই আবার স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার জন্য আমাদের লোকবল কিন্তু কম না। এটা ইন্ডিয়ান পার্সেন্টেজ থেকে অনেক বেশি। 55,000 লোকজনের জন্য আমাদের দেশে ইন্ডিয়া একজন করে স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্বে আছে। লোকবল যেটা আছে প্রফেশনাল হারে হচ্ছে একজন, 55,000-এর জন্য একজন। বাংলাদেশে হচ্ছে 38,000-এর জন্য একজন। অথচ বাংলাদেশের ছোট দেশ, বাংলাদেশের ফুড সিকিউরিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যারা ইন্সপেক্টর তাদের পকেট ভরা টাকা দিয়ে, যারা ইন্সপেক্টর তাদের টাকা দিয়ে পকেট ভরা, এছাড়া কিছু বোঝা যায় না। তো এই যে অবস্থা, এই যে সারা দুনিয়ার সমস্যা, আমাদের দেশে খাদ্য সমস্যা, সারা দুনিয়ার সমস্যা, এই সব সারা দুনিয়ার আরেকটি সমস্যার কথা তুলে ধরা হচ্ছে পত্রিকায় আজকে। পৃথিবীর জলরাশিতে অক্সিজেন কমছে। এটা তো হচ্ছে খাদ্যের ব্যাপার। এটা জলরাশিতে অক্সিজেন কমে যায়, অক্সিজেন মানেই বাঁচার মূল মন্ত্রটা হচ্ছে অক্সিজেন। সেটা এখন দুনিয়াকে বাঁচানোর জন্য যে জিনিসগুলো দরকার ছিল সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ করা। হ্যাঁ, যুদ্ধে পরিবেশটাকে ভারসাম্যহীন করে ফেলে প্রচুর পরিমাণে। আমরা যে পলিথিন ব্যবহার কথা বলি এসব কিছুই না। যুদ্ধ একটা আপনার ওই যে মনে করেন ওইটা ক্ষেপণাস্ত্র, একটা ক্ষেপণাস্ত্র যে আপনাদের ইয়ে পরিবর্তন যেটা কি বলে, জলবায়ু পরিবর্তনের জন্য তো আমরা দেয়, আমরা অনেকগুলো বিষয় দেয়। আমি যুদ্ধের কথাই বলি, কারণ যুদ্ধটা হচ্ছে মেজর একটা ফ্যাক্টর। একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হওয়ার পরে পরিবেশের যে পরিমাণ ক্ষতি হয়, এটা প্রায় 200 বছরের পরিবেশের সেই পরিমাণ ক্ষতি হয় না। একজন হ্যাঁ,
এই যে অবস্থাটা, তারপরে দেখেন আমাদের মতো দেশে এসি ছাড়া কোনো ঘরে টিকাই যায় না, অথচ এসিটা পরিবেশকে কি পরিমাণ ভারসাম্যহীন করে ফেলছে। হ্যাঁ, অথচ আমাদের দেশের আবহাওয়া এসি দরকারই ছিল না, কিন্তু আমরা সবাই এসিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই যে মার্কেট, আসলে আমাদের দেশে টেম্পারেচার কিন্তু তেমন কিছু বৃদ্ধি কিছুই হয় না, না, কিছু সময় হয়তো হয়। কিছুই না, এটা নর্মাল ফ্যান দিয়ে চলা যায়, সমস্যা হয় না, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি এসিতে। এই যে মার্কেটিং, এসির মার্কেটিং বা অন্যান্য জিনিসের মার্কেটিং, এগুলো হচ্ছে এবং পরিবেশটা দূষণ করে যাচ্ছে। আমরা জাতীয় পত্রিকা যুদ্ধ পরিবেশ দূষণ করছে, পরিবেশ আমরা দূষণ করছি, এবং এইগুলো চলছে। লতিফ ভাই, আমরা স্থানীয় পত্রিকা নিয়ে কথা বলি, জাতীয় পত্রিকাগুলো শেষ করছি আমরা। আসলে আজকে পত্রিকা কাভার পেজ দেওয়াতে প্রথম আলোটা একটু এলোমেলো হয়ে গেছে আমাদের মধ্যে। প্রিয় দর্শক, আমরা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমেই অনেক পুরাতন পত্রিকা সিলেট বাণী। আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আবাসন শিল্প নিয়ে একটি খবর এসছে। একদিকে 14,041 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। আম্বরখানা থেকে মোবাইল চোর গ্রেপ্তার। এই খবরটি পড়া হয়েছে, আর না পড়াই ভালো। টিলাগড়ে ফিলিং স্টেশনে স্টেশনে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ 4 জন। অত্যন্ত মর্মান্তিক খবর। নগরীর সেন্ট্রাল হাসপাতালকে জরিমানা। বাস টার্মিনাল এলাকায় সড়ক পরিদর্শন। জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের সৌজের প্রতি আহ্বান সিসিক প্রশাসকের। সিসিক প্রশাসক কিন্তু প্রতিদিনই কিন্তু কাজ করে যাচ্ছে, তার একটি প্রবণ প্রতিদিনের একটি রুটিনের মতো লাগে। সিলেটের প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য। নবাগত জেলা প্রশাসক তার একটি নতুন কনসেপ্ট, যদি চায় আনসার দেওয়া হবে। চকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু। আসলে অত্যন্ত দুঃখজনক এগুলো মৃত্যু। এই ছেলেটা বেঁচে ছিল, এখন নাই, অর্থাৎ একটা সাঁকো পার হইতে যে কোনো অ্যাক্সিডেন্টও না এটা। সিলেটে খেলাফত মজলিস সমাবেশ ও গণমিছিল আজ। টিলাগড়ে ফিলিং স্টেশনে সেটার পড়েছে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 4 জন। এই ছিল প্রথম পাতার খবর। প্রথম পাতা নিয়েই শুরু করতে পারেন। একটা ভালো খবর আসছে, আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি নিয়ে আসছে। দীর্ঘদিন থেকে কিন্তু আবাসন শিল্প কিন্তু আমাদের সেটা বলা হচ্ছে যে আবাসন শিল্প চালিকা শক্তি, কিন্তু বাস্তবে আবাসন শিল্প চরম সংকটের মধ্যে আছে, চরম সংকটের মধ্যে। এর কারণ হচ্ছে আবাসন শিল্পকে আগে টিকিয়ে রাখা হয়েছিল ব্ল্যাক মানিকে হোয়াইট করার সুযোগ দিয়ে, যে আবাসন কিনলে আপনার ব্যাখ্যা দিতে হবে না, এরকম একটা অনৈতিক সিদ্ধান্ত নিয়ে আপনার আবাসন শিল্পকে টিকিয়ে রাখা হয়েছিল। কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে আমাদের দেশের মানুষের যেটা লিগ্যাল ইনকাম, সেই লিগ্যাল ইনকামে আবাসন কেনার মতো অবস্থা থাকে না কখনো। আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশে যারা সরকারি কর্মচারী যারা আবাসন কেনার কথা, তারা কি কেনার কথা? আলটিমেটলি এই ইনকামে তো তার সংসারে খরচই চলার কথা না। কিন্তু এখানে বরঞ্চ এই আবাসন শিল্পটা তাকে 2 নম্বর পথে দাবিত করে, সে 2 নম্বর পথে ইনকাম করে এবং আবাসন ফ্ল্যাট গুলা কিনতেই থাকে। হ্যাঁ, এবং আবার দেখেন অবৈধভাবে ইনকাম করা, বিশেষ করে যেগুলাতে ট্যাক্স দেওয়া হয় নাই, সেই ট্যাক্স দেওয়া হয় নাই টাকাটা ইনভেস্ট করা হচ্ছে আবাসন শিল্পে। এখন বিষয়টা হচ্ছে, ট্যাক্স দেওয়া ইনকামটা কি আসলে ট্যাক্স দেওয়া হয় নাই? এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তরে আমি বলবো অবশ্যই দেওয়া হয়েছে। কারণ হচ্ছে প্রত্যেকটা আইটেমে তো ব্যাট ইনক্লুড করা, কিনতে সিমেন্ট কিনতে সব জায়গায় ব্যাট কিনতে হচ্ছে, ব্যাট তো ইনক্লুডেড। আপনি ফ্যাক্টরি থেকে গাড়ি নামলেই ব্যাট দিচ্ছে। সরকার পাচ্ছে কিনা এটা বিষয় না, দিচ্ছে তো, মানুষ তো দিচ্ছে। সুতরাং একটা অংশ পাচ্ছে অবশ্য, এই যে একটা কম অংশটাই পায়। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে আমাদের, এই জন্য আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে স্বচ্ছতা। সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো স্লিম হবে, এফিসিয়েন্ট হবে। যদি এফিসিয়েন্ট হয় তাহলে আমার ট্যাক্সের টাকাটা কোথায় যাবে আমি সেটা জানতে পারবো, আমার জানা দরকার। আমার ট্যাক্সের টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনবেন, বিদেশে টাকা পাঠাবেন, আর আমি ট্যাক্স দিয়ে যাবো, আমাকে ট্যাক্স 3 গুণ দিতে হবে, 4 গুণ দিতে হবে, এটা কেমন কথা? আবাসন শিল্পকে টিকাতে হলে মানুষের ইনকাম বাড়াতে হবে। মানুষের ইনকাম বাড়ানোর একমাত্র পথ হচ্ছে এন্টারপ্রিনারশিপ তৈরি করা। সারা দেশের 18 কোটি মানুষের মধ্যে যদি আপনি এন্টারপ্রিনারশিপ এনকারেজ করেন, আমাদের দেশে মিলন ভাই, আমি কালকেও চিটাঙ্গের একজন শিল্পপতির সাথে আলাপ করলাম, যে এখন মানে কাজই করতে পারছে না, তার সবগুলা প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে 20 লক্ষ টাকা ইনকাম করে মাসে, প্রতিটা 20 লক্ষ টাকাই ব্যাংকে জমা দেয়, তার জন্য ন্যূনতম টাকা রেখে। এখন বিষয় হচ্ছে, এই যে তার ইন্ডাস্ট্রি গুলা মানে বন্ধ হয়ে গেল,
এর কারণটা হলো কি? কারণটা হলো তার ইন্ডাস্ট্রির জন্য আপনি দিয়েছেন 500 কোটি টাকা। হ্যাঁ, তার হচ্ছে 7,000 কোটি টাকা মতো ঋণ। 500 কোটি টাকা আপনি ঋণ দিয়েছেন, কিন্তু পরে এসে 20 কোটি টাকার জন্য আটকেছে, ওইটা দিচ্ছেন না। এই যে আমাদের আনফ্রেন্ডলি ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্সিং সিস্টেম আনফ্রেন্ডলি। সুন্দর একটি উদাহরণ নিয়ে আসছে। এরপরে দেখেন আরেকটা মারাত্মক বিষয়, এগুলাকে কলাপস করার পিছনে আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে ব্যাংকের ম্যানেজারদের একটা প্রচলিত ধারণা সিস্টেম হচ্ছে মামলা করে দাও। এই মামলা করে দিলে ব্যাংক ম্যানেজাররা মুক্ত হয়ে যায়। শত শত কোটি টাকা লোনের ভিতর কিন্তু ব্যাংক ম্যানেজারের একটা ইন্টারেস্ট থাকে। ইন্টারেস্ট তো থাকেই। ওই যে ঢুকিয়ে এনে ঘরে তার খুশি পেশি 4 বার কষে দেয় ডন আর কুস্তি। হ্যাঁ, যখন এরা 500 কোটি টাকা 1,000 কোটি টাকার প্রপোজাল দিবে তখন তারা নাচে। এই বিষয়টা হচ্ছে, আপনি একটা বিষয় আমি বলে শেষ করি, সেটা হচ্ছে এই যে শিল্পগুলাকে ধ্বংস করা হচ্ছে, এর কারণটা হচ্ছে আনফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ ফিনান্সিয়াল প্রতিষ্ঠান। এইগুলাকে যদি এন্টারপ্রেনার ফ্রেন্ডলি না করা যায়, টোটাল এন্টারপ্রেনার একটা বিপ্লব দরকার মিলন ভাই। এই যে আমলাতন্ত্র দিয়ে এটা হবে না। আসলে আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথায় আবাসন প্রকল্পের জমিটা, কিন্তু এতে সরকার একটা অন্যরকম একটা ইয়ে নিয়েছে। পরিত্যক্ত জায়গা, কম দামের জায়গা, বিশাল এগুলোকে ডেভেলপ করে যদি বড় আবাসন করা হয়, সেখান থেকে অল্প টাকা দিয়ে মানুষ কিনতে পারবে। এটা কখনো হবে না, সরকারি উদ্যোগে এগুলো কখনো হবে না। গতকালকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনটা এখন প্রাইভেট হ্যান্ডে দিয়ে দিবে, গুড সিদ্ধান্ত। কিন্তু সমস্যা হচ্ছে সরকার এগুলাতে কাজ করলেই দুর্নীতি বাড়বেই কয়েকজন। আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনি সরকারি প্রতিষ্ঠানে প্রচুর টাকা দেন, সরকারি যে বেতন দেন, অসুবিধা নেই। প্রত্যেকটা ইউনিটকে আপনি স্বয়ংসম্পূর্ণ করবেন। সে কত ইনকাম করলো আর কত খরচ করলো এই হিসাবটা দেখ। আমরা অন্যদিকে যাই। হ্যাঁ, আমরা যেহেতু আরো খবর আছে, সিলেটের এই যে প্রবাসীদের জন্য নতুন জেলা প্রশাসক একটি কনসেপ্ট দিয়েছেন। সিলেট প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য। প্রবাসীরা আসলেই তারা নিজ গৃহে পরবাসীর মতো হয়ে থাকে আর কি। বিদেশ থেকে আসার পর দেখা যায় না রাস্তাঘাট ঠিক মতো নাই, বা বাড়িতে যাওয়ার সময় আরেকজন প্রতিবন্ধকের সৃষ্টি করে। এখন বিষয়টা হচ্ছে এটা তো জেলা প্রশাসক হিসাবে ভালো উদ্যোগ, কিন্তু সর্ষের বুথ বাঁধাবেন কেমনে? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমরা তো অনেকগুলা নিউজে দেখি আনসার সদস্যরা বিভিন্ন ভাবে জড়িত, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত। হ্যাঁ, এখন আপনি যে আনসার সদস্য দিবেন সরকার ম্যানেজমেন্ট করার দায়িত্বে, কেমনে সরকার ম্যানেজমেন্ট করবে? এই আনসাররা এই বাড়িটা চুরি করবে কিনা সন্দেহ আছে। আমি মিডল ইস্টের একজন শেখের সাথে একবার কথা বললাম, সৌদি আরবে, মক্কা শরীফে বসে বসে কথা বললাম। বললো যে তোমাদের লোকগুলাকে যদি একজন বাড়িতে রেখে যায় বাড়ি পাহারা দেওয়ার জন্য, সে বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, এই যে বিষয়টা, এই বিষয়টা জেলা প্রশাসক সাহেব আশা করি চিন্তা করবেন, চিন্তা করে একটা ভালো ম্যানেজমেন্ট যাদের সুপারভিশন হয়। এখন দেখেন প্রাইভেট হ্যান্ডে যেসব সদস্যরা ওই যে নাইট গার্ডে কাজ করে বা কাজ করে, এদের ম্যানেজমেন্টের চমৎকার। এরা সব দায়িত্ব নেয়। একটা লোককে ডিপ্লয় করলে, একটা লোককে এমপ্লয়মেন্ট দিলে তাদের সুপারভিশন আছে, তাদের সুপারভাইজার আছে, তারা চেক করে। চমৎকার ম্যানেজমেন্ট। এগুলো আপনারা চিন্তা করতে পারেন। আনসার সদস্য দিয়ে এগুলো চিন্তা করতে গেলে আপনার সরষের বুথ আসবে, আর বুথে সরকার তাড়াতে পারবে না। ভালো মন্দ সব জায়গাতে আছে, সেখানে হয়তো কিছু কিছু দুর্ঘটনা হতেও পারে। তারপর একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু ম্যানেজমেন্টটা কোথায় চিন্তা করেন? স্মার্ট ম্যানেজমেন্ট আসবে। স্মার্ট ম্যানেজমেন্ট ছাড়া আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন না। ম্যানেজমেন্টটা স্মার্ট হোক সেই প্রত্যাশা। কারণ হচ্ছে আপনি সহজ হিসাব হচ্ছে পুলিশই দুর্নীতির সাথে জড়িত, আনসারও দুর্নীতির সাথে জড়িত, করাপশনের সাথে জড়িত, ডাকাতির সাথে জড়িত, সবকিছুর সাথে জড়িত। আমাদের জেলা প্রশাসক সাহেব আবার গতকালকে সিলেটের শতাব্দীর পর শতাব্দী হিন্দু মুসলিম অবস্থা ইসকনের একটি আলোচনা সভায় শীর্ষ প্রশাসক বলেছেন, আসলে আমাদের দেশটা সম্প্রীতির দেশ। মাঝে মাঝে ইসকনের মধ্য দিয়ে কিন্তু অনেক সময় বিভিন্ন ধর্ম নিয়ে লেগে যায়, কিন্তু এই ধরনের যদি সমাবেশ করা হয় তখন কিন্তু একটা ভিতরে একটা কি বলবো এটাকে, বন্ধুত্বটা ভালো হয়। কিন্তু বিষয়টা হচ্ছে ইসকন তো সেরকম প্রতিষ্ঠান না। আমাদের হিন্দু মুসলিমের মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি একটা কথা বলি আপনাকে, আমাদের মদনমোহন কলেজে ছিলেন বিজিত স্যার এবং এসকে পাল স্যার, এরা রামকৃষ্ণ মিশনের দায়িত্বে ছিলেন। তখন এরশাদ সাহেব পলিটিক্যাল কারণে রামকৃষ্ণ মিশনে আক্রমণ করাইছে, বাইরের নরসিংদীর নিয়ে ওই যে শ্রমিক আইনা ভাঙচুর করাইছে, ওই যে বাবরি মসজিদের সময় পলিটিক্যাল কারণে। তখন কথা উঠলো যে বিশ্বনাথ বাবু বলছেন আমাদের কলেজের একজন টিচার, যে তোমার মন্দির কেমনে তুমি পাড়া দিবা, তোমার মন্দিরে যদি একজন আছে পায়খানা করে। বিজয় বলছেন আমার উপাসনা স্থল, পায়খানা করলে আমি পরিষ্কার করবো, সমস্যা কি? এই হচ্ছে আমাদের হিন্দু মুসলিমের মানবিক অবস্থা, মানসিক অবস্থা। এই মানসিক অবস্থাকে ইসকন অনেকটা সন্ত্রাসী পর্যায়ে নিয়ে যাচ্ছে।
এই জিনিসগুলো ইসকনের সাথে কথা বলা দরকার। না, যে আসলে আমাদের এই উদ্যোগটা ভালো। আমাদের হ্যাঁ কথা বলছেন, আলোচনা সভা বলছেন, সহাবস্থান, এই সহাবস্থান কিভাবে রাখা যায় সেই বিষয়ে ইসকনকে আসলে মনিটরিং করা খুবই প্রয়োজন। কারণ ইসকন আমাদের জানা মতো অনেকগুলো সন্ত্রাসী কাজে সহযোগিতা করছে। তবে আলোচনার বসতে কিন্তু অনেক সময় এবং অবশ্যই আলোচনা করতে হবে এই এবং উদ্যোগটা আমরা স্বাগত জানাচ্ছি। মনিটরিং করতে হবে, ইসকনকে মনিটরিং করার খুবই আমরা শেষ করে নিই। আর একটি পত্রিকা আছে আমাদের হাতে, যেহেতু সময় আমাদেরকে এগোতে দিচ্ছে না। হাতে নিচ্ছি সিলেটের আরেকটি পত্রিকা, স্থানীয় দৈনিক সিলেটের মানচিত্র। বদলে যাবে সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, একনিকে অনুমোদন আসার সংবাদ। নগরীর 2 বেসরকারি হাসপাতালকে জরিমানা, কয়েকদিন থেকে চলছে হাসপাতালের লাইসেন্সবিহীন হাসপাতাল, তা থেকে জরিমানা করা হচ্ছে। সিলেটে হামে আরো 2 শিশুর মৃত্যু। সিলেটে প্রতিদিনই কিন্তু মৃত্যুর মিছিল আছে। একদিকে 14,041 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। সিলেটে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ। আগামী নির্বাচন সামনে রেখেই কিন্তু চলছে হালনাগাদ ভোটার তালিকা। নগরীর ভাঙাচোরা সড়ক নিয়ে সিসি প্রশাসকের ক্ষোভ। খোদ প্রশাসকও যদি ক্ষোভ করে প্রকাশ করে, আমরা যাবো কোথায়? আশা করি এই ক্ষোভের মধ্য দিয়ে একটি বহিঃপ্রকাশ হোক। খান্দা খন্ড যে রাস্তাটা আছে, সব রাস্তাটা চকচকে চকচকে হোক, এই প্রত্যাশা। র্যাব ভোক্তার যৌথ অভিযান, মৌলভীবাজারে 5 প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা। জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়ম দুর্নীতি অভিযোগ, যেটা এগুলো বলেছেন আগে। হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, বিগত সরকারের এমপি। কোম্পানিগঞ্জে গৃহবধূ তাসলিমার মৃত্যু নিয়ে ধূম্রজাল। এই ছিল মানচিত্রের প্রথম পৃষ্ঠা। মানচিত্রের শেষ পৃষ্ঠা পড়ে শোনার পর আবারও আসবো অতিথির কাছে। স্বপ্ন ভাসিয়েছে বন্যা, আশা বুনেছেন আমনের ক্ষেতে। কৃষকের একটি হাল গরু নিয়ে জমি চাষ করার একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে। অবহেলায় অচল সিলেটের শমশেরনগর বিমানবন্দর। বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে একটি সাইনবোর্ড সহ পত্রিকা এসছে খবরটি। শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পেছালো বাংলাদেশ, পিছের দিকে যাচ্ছে কিন্তু। ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়, হাইকোর্টে রুল। সামনে নির্বাচন, তার আগে আরেকটি মীমাংসার দিকে যাচ্ছে। ভিডিও ভাইরাল, জামাতে নজরুলকে আগেও পড়েছি, দল থেকে বহিষ্কার। জেলা প্রশাসন প্রেস ক্লাবে এআই বিষয়ক কর্মশালা সম্পন্ন। এআই বাংলাদেশে না, সারা পৃথিবীর একটা নতুন একটা পদ্ধতি। এটা নিয়ে একটু আসলেই কর্মশালার দরকার আছে। সিলেট থেকে অপহৃত তরুণী নেত্রকোনা থেকে উদ্ধার। সিলেট থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী নেত্রকোনায় উদ্ধার হয়েছে। জৈন্তাপুরে জলবদ্ধতা, দুর্ভোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ। অ্যাস্ট্রো অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব কাল। আইনজীবী সমিতির শোকসভা, ইয়াসিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। দেশে 31 দিনে ডিজেল, 25 দিনের পেট্রোল মজুত আছে। তারপরও জ্বালানির মন্ত্রণালয়ের বক্তব্য, জ্বালানি তেলের সংকট নেই। এই খবরটা দিয়েই শুরু করতে পারে, যদিও মাঝখানের একটি খবর আর কি বলতে। এখন বিষয়টা হচ্ছে জ্বালানি ছাড়া তো দেশ হচ্ছে, এখন জ্বালানির মধ্যে 31 দিনের ডিজেল, 25 দিনের পেট্রোল, এটা তো সাফিসিয়েন্ট কিনা মাননীয় মন্ত্রী ভালো বুঝবেন। আমরা তো আমাদের সাধারণ জ্ঞানে সাফিসিয়েন্ট মনে হয় না। কারণ আমাদের যেরকম সমস্যা রয়েছে, আমরা জাস্ট ইন টাইম একটা মেথড আছে জাপানের মেথডটা হচ্ছে যে টয়োটা কোম্পানির সামনে আপনি কোনো গাড়ি দেখবেন না, অথচ টয়োটা কোম্পানি লক্ষ লক্ষ গাড়ি ডেলিভারি দিচ্ছে। অর্থাৎ তাদের প্রত্যেকটা জিনিস টাইমলি চলে আসে। আপনি তুষিকি কাইফুর সময়ের একটা ঘটনা বলি। তুষিকি কাইফুর সময়ে, ইলেকশনের সময় একজন সংসদ সদস্য ভুল করে ভুল ট্রেনে উঠে গেছিল। তার মিটিং ছিল আরেক জায়গায়। তো উঠার পরে বুঝছে যে ভুল ট্রেন, চালককে বলছে ভাই আমি তো ভুল করে ফেলছি। ট্রেন থামিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং সে যাতে ওই মিটিং এ পার্টিসিপেট করতে পারে। এর জন্য তুষিকি কাইফু 3 বার গিয়ে ওই সংসদ এলাকায় 3 বার গিয়ে ক্ষমা চেয়েছেন যে আমার সংসদ সদস্য ভুল করেছেন, আপনারা মাফ করে দিবেন। তারপরও কিন্তু মানুষ তাকে ভোট দেয় নাই, কারণ উদাহরণ তাদের জাস্ট ইন টাইম মেথডটা ভঙ্গ করেছে। এই জাস্ট ইন টাইম মেথড এখন সারা দুনিয়ার মধ্যে পপুলার। এখানে ইনভেন্টরি জিরো থাকে, ইনভেন্টরি রাখতে হয় না, ইনভেন্টরিতে টাকা পড়ে থাকে না, আলটিমেটলি সবকিছু টাইমলি চলে। আমাদের দেশে তো সবকিছু দিলে হয়। হ্যাঁ, আচ্ছা, এটা কি আশা করার কিছু আছে? আমি তো সেজন্য ভয় পাচ্ছি আবার লাইন ধরে কিনা, এটা হবেই, সেটাই আপনাদের চিন্তা করতে হবে।
এরপরে খবর আসছে। ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়? আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের শিক্ষা কি শিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা? আমাদের শিক্ষা দিয়ে কি হয়? আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে কি হয়? যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে নিয়োগ পায়, এই গত স্বৈরাচারের আমলে হয়েছে 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে শিক্ষক হয়েছে। এখন হচ্ছে না। হ্যাঁ, এখন হচ্ছে কিনা জানি না, আমি হতে পারে না, আমার কথা না, আমরা যেটা খেয়েছি সেটা চলবেই। আলটিমেটলি এই শিক্ষা দিয়ে, এই শিক্ষক দিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের সনদের কি দরকার? হ্যাঁ, আপনি মানবীয় মূল্যবোধ দেখবেন একজন অশিক্ষিত মধ্যে থাকতে পারে, আবার দেখবেন একজন পিএইচডি হোল্ডারের মধ্যে মানবীয় মূল্যবোধ নাই। হ্যাঁ, আকবর আলী খান একবার রিসার্চ করেছিলেন ডাবল পিএইচডি হোল্ডারের করাপশন নিয়ে, এই রিসার্চ করেছিলেন, রিপোর্টে আরেকদিন বলবো না, সময়ের অভাবে বলছি। আচ্ছা, সেটা এখানে দেখেন অবহেলায় অচল সিলেটের শমশেরনগর বিমানবন্দর, একটা বিমানবন্দর তৈরি করতে কত টাকা লেগেছে? এই বিমানবন্দর যদি অবহেলায় অচল হয়ে থাকে, তাহলে এখানে এই প্রতিষ্ঠান, এই তো আমাদের চরিত্র, আমাদের দেশের শত শত প্রতিষ্ঠান এভাবে যাচ্ছে, এখানে লোক আছে, লোকজনের বেতন আছে, সবই আছে, কিন্তু আলটিমেটলি কোনো সার্ভিস নাই। না, আর একটা বিমানবন্দর তৈরি করতে গেলে কত শতগুণ তার চেয়ে বেশি টাকা দিতে হবে, কিন্তু এইটাকে আপনি অ্যাক্টিভ করছেন না। হ্যাঁ, মাননীয় সিসি মেয়র মানে অনেক কথাই বলেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে উনি নিজেই ক্ষোভ প্রকাশ করেন, হ্যাঁ, বাংলাচূড়া সড়ক নিয়ে, কিন্তু আলটিমেটলি উনি সিসি প্রশাসক হওয়ার পর থেকে আমরা কোনো রাস্তায় কিন্তু রিপেয়ারিং কাজ দেখি না, খুব একটা চোখে পড়ে না। কিছু মাননীয় সিসি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব, রাস্তাটা টোটালি ভাঙার আগে সামান্য বেঁধেছে, একটু রিপেয়ারিং কাজটা করে সাথে সাথে করে ফেলেন। বৃষ্টি বাদলের দিন মানুষের কষ্ট, মোটরসাইকেল আমরা চালাই, হঠাৎ করে গর্তে পড়ে, হ্যাঁ, আমাদের টায়ার ভেঙে যায়, আমাদের পিছনে যদি বউ থাকে, বউ আঘাত পায়, অনেক কিছু হয়। সুতরাং এগুলো দয়া করে একটু খেয়াল করে। না, এটা কিন্তু সব দেশে আছে। হ্যাঁ, একটা জায়গা কেউ খানাখদ্দ হওয়ার সাথে সাথে সেই জায়গাটা। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, মৌলবাজারে 5 প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা। আমাদের দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে মনে করে প্রশাসনে যারা থাকে, মনে করে এরা চরম খারাপ জিনিস, চরম খারাপ লোক, চরম খারাপ কাজ করে যাচ্ছে। জরিমানা করবে কিন্তু পরামর্শ দিবে না। হ্যাঁ, জরিমানা করতে পারে কিন্তু পরামর্শ দেওয়ার মতো যোগ্যতাও নাই। আমি এইগুলো নিজে ভুক্তভোগী, আমি দেখেছি। প্রতিষ্ঠানে এসেই জরিমানা করবে, এই জরিমানা যেন একটা প্রতিষ্ঠানে জরিমানা করার পরে এই প্রতিষ্ঠান দাঁড়াতে পারবে না, এটা চিন্তা করার জানি। অথচ কাউন্সিলিং করা হয়, কাউন্সিলিং তো জানি না, অথচ কাউন্সিলিং করার জন্য এইসব প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই যে বুকটা, রেড বুকটার যে যৌথ অভিযান, এদেরকে কাউন্সিলিং করার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু সেটা না করে জরিমানা করা হয়। এটা আপনি নতুন একটা আশান্বিত খবর, বদলে যাবে সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। হ্যাঁ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিয়ে যেটা আমরা দেখছি, গতকাল রাতে কথা শুনেছি যে এটা প্রাইভেট হ্যান্ডে দেওয়ার জন্য, প্রাইভেট হ্যান্ডে দেওয়ার সময় দয়া করে একটু দক্ষ প্রাইভেট হ্যান্ডে দিবেন, যারা ভালো করে চালাতে পারে, ভালো করে চালাতে পারবে। আগের মতো যদি আমি বেসকিংকো বা এসালন বুককে দেন, তাহলে কিন্তু ওই পরিণতি হবে। যে সুন্দর খবরটা আমরা শেষ করতে যাচ্ছি। এটা ভয়ানক বিষয়। আপনারা প্রাইভেট হ্যান্ডে দেওয়ার সময় যোগ্য লোক, রাইট ম্যানকে চয়েস করেন, রাইট ম্যানের কাছে দায়িত্ব দেন। হ্যাঁ, দলীয় ইয়েতে আমরা আরো অগ্রসর হতে পারছেন। লতিফ ভাই, আমরা শেষ খবরটা খুবই অত্যন্ত ভালো খবর। শেষ খবর আমরা যেটা বলবো সেটা হচ্ছে বদলে যাবে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা। মাইকেল জ্যাকসনের একটা গানের 2 লাইন বলে, সেটা হচ্ছে হিল দ্য ওয়ার্ল্ড, মেক ইট এ বেটার প্লেস ফর ইউ এন্ড ফর মি এন্ড ফর অল দ্য হিউম্যান রেস। আমাদের দুনিয়াটাকে এখন হিল করতে হবে, দুনিয়াটার অবস্থা খুবই খারাপ, সবাই সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে, সেই আহ্বান রাখছি। সবকিছুই বদলে যাক, সিলেটের এই বদলানোর সাথে সাথে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা যদি বদলে যায়, তাহলে চালিকা শক্তি বাড়বে সিলেটের। সিলেট যদি ভালো হয়, বাংলাদেশও ভালো হবে, এই আশা প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান আমরা সময়ের অভাবে তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির সম্প্রচারে সহযোগিতা করলেন সিলেটের গোয়াইনঘাটের একটি প্রতিষ্ঠান পিয়ান এগ্রো ফার্ম। পিয়ান এগ্রো ফার্মকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এর প্রতিষ্ঠাতা এম এ রহিম, একজন বিশিষ্ট সমাজসেবী, রোটারিয়ান এবং জনপ্রতিনিধি ছিলেন আগে। তার এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আগামীকাল আবারও ভিন্ন পত্রিকা নিয়ে অন্য অতিথি নিয়ে দেখা হবে, তবে শুক্রবার বন্ধ থাকবে, কিন্তু আগামীকাল আগামী শনিবারে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।